শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। শুধু দর্শক মণ্ডলী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমরা বিশ্বাস করি থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে নাট্যকর্মীদের ভাবনা, সৃজনশীলতা ও ওদের পরিকল্পনাগুলো আপনাদের কাছে তুলে ধরা। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে থিয়েটারের গুরুত্ব তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। প্রিয় দর্শক, তারই আলোকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন যিনি নাট্যাঙ্গনের অনেক প্রিয় মুখ, আমাদের প্রিয়জন, নাট্যজন, প্রতিভাসের দলপ্রধান এবং সহসভাপতি প্রমা আবৃত্তি সংগঠনের কঙ্কন দাস। তাহলে প্রিয় দর্শক, আর দেরি কেন, আমাদের আড্ডায় ফেরা যাক। কঙ্কন দি, আপনাকে মঞ্চালোকে স্বাগত। আমিও এখানে আসতে পেরে আমিও নিজেকেও অনেক বেশি ভালো বোধ করছি। আর সাথে যদি থাকে এরকম থিয়েটারের লোক, তাহলে থিয়েটার আড্ডাটাও খুব একটা ভালো জমি উঠবে। আমরা সেই জমানোটাই চেষ্টা করবো আজকে। তোমার শুরুটা কিংবা তোমার এই আজকের এই জায়গায় পৌঁছানোর যে গল্পগুলো আছে, সেই গল্পগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে যদি আমি তোমাকে বলি, তোমার থিয়েটারের শুরুটা কখন হয়েছিল এবং নারীদের ক্ষেত্রে তুমি সেটা জানো ভালো করে, থিয়েটার শুরু করা কিংবা কোনো সংস্কৃতির কোনো শাখা প্রশাখায় জয়েন করাটা সেই সময় একটা বড় চ্যালেঞ্জ। তুমি কি কি চ্যালেঞ্জটা তখন ফেস করেছো? শুরুতেই বলি যে আমি কি করে থিয়েটারে যুক্ত হলাম। আমি আসলে যখন ক্লাস 7-8 পড়তাম, তখন শব্দ সড়ক বলে একটা কবিতার দল ছিল। আমি শব্দ সড়কের সাথে যুক্ত ছিলাম 86-87 এই সময়টাতে, 88 পুরো সময়টাতে ছিলাম। শব্দ সড়কের সাথে কাজ করতে করতে পরবর্তীতে যখন 90 সালে প্রমা আবৃত্তি সংগঠন হয়, তারপর প্রমা আবৃত্তি সংগঠনের সাথে আমি আসলে যুক্ত হই। 86-87 সালে যখন আবৃত্তি অঙ্গনের সাথে জড়িত, তখন আমার আশেপাশে আসলে যারা ছিল তারা সবাই ছিল থিয়েটার কর্মী। তাদের সাথে একদিন দেওয়ানজি পুকুর পাড়ে প্রতিভাসের এবং ইন্দ্রজিৎ নাটকের রিহার্সাল দেখা। আচ্ছা। এবং সেই থেকেই বোধহয় থিয়েটারের প্রেমে পড়া, আর সেই প্রেম বোধহয় আজন্ম বহন করে যাব। এখনো সেই প্রেমেই ডুবে আছি। এবং সেই সময়ের মানে একজন নারী হিসেবে তুমি কি কি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছো? মানে আমার চ্যালেঞ্জ বলতে তোমাকে এটা বলছে, আমাদের সামাজিক কিছু ব্যাপার আছে, পারিবারিক কিছু ব্যাপার আছে, সেই জায়গাগুলো থেকে তুমি কতটুকু মোকাবেলা করেছো যদি একটু আমাদেরকে বলো। 87 সালে নাটকে মেয়েদের যুক্ত হওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, সেটা অবশ্যই স্বীকার করার মতো। তবে সে সময় কিন্তু আমি থিয়েটারে অনেক শক্তিশালী অনেক অভিনেত্রীকেও কিন্তু পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমার সেই চ্যালেঞ্জটা যখন আমি নিচ্ছি, যে আমি একজন নারী নাট্যকর্মী হয়ে উঠব, আমি একজন নাটকের সাথে ওতপ্রোতভাবে সেটা জড়িয়ে থাকা, সেই জড়িয়ে থাকাটা আমি যখন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছিলাম, প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে যে মেয়েদের বেশি রাত করে বোধহয় বাড়ি ফেরাটা তখন কেউই গ্রহণ করতো না। একদম। আর সেই ক্ষেত্রে আমি বোধহয় সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি আমার বাবা মার কাছ থেকে। হ্যাঁ, বকাও যথেষ্ট খেয়েছি। এমন অনেক দিন গেছে আমাকে ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করা হতো, আর কতক্ষণ বাইরে থেকে আসলেই তো হতো, এত তাড়াতাড়ি ঘরে ফেরা হচ্ছে কেন? যাই হোক, তারপরেও বলবো আমার বাবা মা আমাকে যে সহযোগিতাটা দিয়ে গেছে, সেটার কারণেই কিন্তু দেরিতে বাড়ি ফিরে আসা, তার দেরিতে বাড়ি ফিরলেও আমাকে যে বকার সম্মুখীন হতে হয়নি, এবং প্রতিবেশীদের কাছ থেকে আমাকে রক্ষা করা। এমনকি রাস্তায় চলাচলের ক্ষেত্রে দেখা যেত যে এত দেরি হয়ে গেছে,
একটা মেয়ে বাড়ি ফিরবে কেমন করে, সেক্ষেত্রে দলের ছেলেরাই কিন্তু এগিয়ে এসে আমাদেরকে কিন্তু পৌঁছে দিত, যারা আমাদের অভিভাবক হিসেবে সবসময় কাজ করে যেত। এমনও অনেক দিন গেছে, কক্সবাজারে নাটকের শো, আমি কিন্তু খুব অসুস্থ, আমাকে স্যালাইন দিয়ে রেখেছে সারা রাত এবং আমাকে ঘরে পাহারা দেওয়ার দায়িত্ব থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ডাক্তারের ওষুধপত্র মেনটেন করা, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমার থিয়েটার পরিবারই গ্রহণ করেছে, আমার বাবা মার সাথে সাথে। এটার ফলে হয়েছে কি, আমার বাবা মা জানে যে আমি কার সাথে কাজ করছি, কাদের সাথে কাজ করছি। এই যে দু পরিবার এক হয়ে যাওয়া, এক আমার পরিবার, আরেক হচ্ছে আমার থিয়েটার পরিবার, এই এক হয়ে যাওয়াটাই বোধহয় এই যে প্রতিবন্ধকতাগুলো আসে না, সেটার জবাব দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে। কারণ আমার বাবা মায় তখন আমাকে উত্তর দিতে হতো না, কারো কথার পরিপ্রেক্ষিতে আমার বাবা মাই কিন্তু সেই জবাবটা দিয়ে দিচ্ছে। তাদেরকে বলছে থিয়েটার তো খারাপ নয়, আবৃত্তি করা তো খারাপ নয়, তাহলে কেন সে যাবে না? আবার এটাও ঠিক, আমিও বাবা মার কাছে প্রতিশ্রুতিও দিয়েছি যে আমি থিয়েটার করি, আবৃত্তি করি, আমি যাই করি না কেন, আমি তোমাদের কথার বাইরে কখনো যাব না। এবং সেটাই হয়েছে। হ্যাঁ, সেটাই হয়েছে। এবং আমি প্রতি পদে পদে এখনো যে থিয়েটারটা করে যেতে পারছি, অনেক প্রতিবন্ধকতা তো এসেছে। একটা মেয়ে যখন চাকরি করে, তার বাচ্চা হয়, তার সংসারটা যখন সামলাতে হয়, চাকরি, সংসার সামলানো এবং আবৃত্তিকে সময় দেওয়া, নাটককে সময় দেওয়া, এই চারটা ধাপ কিন্তু যখন কন্ট্রোল করতে হয়, ঘরের মানুষটা কিন্তু তখন পূর্ণ দমে যদি সাপোর্টটা না দেয়, একটা মেয়ে কখনোই টিকতে পারে না। এটা একটা বিষয় গেল যে তোমার পরিবার তোমাকে যে মেন্টাল সাপোর্ট দিয়েছে, সেটার জন্য তুমি অনেকটা দূর এগিয়ে গেছো। তার বাহিরেও কিন্তু তুমি যখন আরেকটা জগতে, আরেকটা গল্পে যখন তুমি প্রবেশ করেছো, মানে তোমার দাম্পত্য গল্পে যখন তুমি প্রবেশ করেছো, সেই জায়গায় কি তুমি কোনো মানে সমস্যার সম্মুখীন মানে হয়েছো কিনা? একেবারেই না। এবং সেটার আমি সবচেয়ে বেশি আমি যাকে বলবো যে আমাকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছে সবসময়, সেটা হচ্ছে আমার হাজবেন্ড আশিস রায়চৌধুরী। এবং আমি এখনো বলবো আমার ছেলে কুশল, ওকে ধ্রুব নামে রাখি, আমার ছেলে কিন্তু আমার থিয়েটারের সঙ্গী। আমার নাটকের সমালোচনা করে কিন্তু আমার ছেলে, মঞ্চ থেকেই তো বড় হয়েছে সে। একদম, মানে আমার এখনো মনে আছে, আমার উন্না জালের সময় কিন্তু সে তখনও আমার ইয়েতেই ছিল, এবং সেখান থেকে আমি তাকে কোলে পিঠে করে মানুষ করা। এবং থিয়েটারের আমরা বোধহয় ইয়েতে শো করতে গেছিলাম, নান্দিমুখ থেকেই আমরা কলকাতায় শো করতে গেছিলাম। ওর তখন বয়স ছিল 9 মাস। আমি 9 মাসের ছেলেটাকে নিয়ে, এবং আমার সাথে ছিল কিন্তু আমার হাজবেন্ড, এবং সাথে ছিল আমার জা। তার মানে হচ্ছে আমি আমার জায়ের কথা আর আমার হাজবেন্ডের কথা এই কারণেই উল্লেখ করেছি, ওরা নাটকেই যদি আমার সাথে না গিয়ে যদি আমার ছেলেটাকে না সামলাতো, আমি তো স্টেজে পারফর্ম করতে পারতাম না। মানে ফিজিক্যাল এবং মেন্টাল যে সাপোর্টটা ওরা দিয়েছে প্রতিটা ক্ষেত্রে। আমাকে রিহার্সালে আসতে হবে, বাইরে আমার ছেলেটাকে কে রাখবে? আমার হাজবেন্ড থাকতো, আমার জা থাকতো। তার মানে আমি জায়ের কথা বললাম যে কোনো সময় কিন্তু কোনো জা কিন্তু মানে শ্বশুর বাড়ির পরিবার তার আরেক বউকে নাটক করার ক্ষেত্রে যে সুযোগ সুবিধাটা দেওয়ার, সেটা কিন্তু কখনোই এভাবে হাত বাড়িয়ে দেয় না, যেটা আমি আমার শ্বশুর বাড়ির পরিবার থেকে। তবে এটা বলতে পারি, আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু নাটকের লোক। আমার শ্বশুর নিজেও নাটক করত, এবং আমার যে 2 ভাসুর আছে, ওই 2 ভাসুরও প্রতিনিধির সাথে যুক্ত ছিল, আর আমার হাজবেন্ড তো প্রতিভাসের সাথে যুক্তই ছিল। তাহলে এই যে পুরো পরিবারটা যে একটা সংস্কৃতির মধ্যে আবদ্ধ ছিল। এবং আমি যেখানে বাস করি, দাউঞ্জি পুকুর পাড়, আমি বলবো এটা আমার
ছোটবেলা থেকে আমার দেখার একটা আগ্রহের একটা জায়গা তৈরি করেছিল কিন্তু এই দেওয়ানজি পুকুর পাড়। দেওয়ানজি পুকুর পাড়ে কিন্তু পুকুরের মাঝখানে মঞ্চ নাটক হতো। সেটা কত সালের কথা? 76, 75, 76, 77 সালের কথা বলছি। এবং সেখানে আমার অসীমদা আমাদের নাটকের ডিরেকশন দিত। অসীমদা নাটকের ডিরেকশনে আমার ভাসুর, আমার হাজবেন্ড সবাই কিন্তু কাজ করতো। এবং পুকুরের পাড়ে বসে, চারিদিকে বসে দর্শকরা বসে যে এই নাটকটা উপভোগ করতো, অসাধারণ অসাধারণ। যেটা দেখে কিন্তু আমি নাটকের প্রতি আমার ধীরে ধীরে যে ভালোবাসাটা বেড়ে ওঠা, সেটা দেখি। মানে একটা বড় শক্তি তোমার পিছনে কাজ করেছে, যে শক্তিটা তোমাকে আরো অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তোমাকে এই কাজ করতে, যার কারণে আমরা এখন কঙ্কন দাসকে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে আমি বিশ্বাস করি যে একজন ভালো অভিনেত্রী হিসেবে দাঁড় করেছে। এটা কি তুমি মনে করো যে প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা তার হাজবেন্ডের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে এই সহযোগিতা করা উচিত বলে তুমি মনে করো? একটা মেয়ে তো কখনোই স্বামীর সহযোগিতা ছাড়া নাটক করতে পারবি না। আমি যদি সাফিন ভাই তোমাকে প্রশ্ন করি, তোমার সাথে তো আমি খুব কাছাকাছি কাজ করেই বড় হয়েছি, সেটা তো আমার দেখা। আমি যদি তোমার ওয়াইফ, মানে আমি মৌয়ের কথাই যদি ধরি, মৌয়ের যে নাটকের ক্ষেত্রটা তৈরি হয়েছিল সেটা তো তোমার সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব ছিল না। হ্যাঁ, সেটা তো বটেই। তাহলে একজন স্বামীর সহযোগিতা ছাড়া কি করে একটা মেয়ে? তোমার যুদ্ধটা কিন্তু আমার যুদ্ধটা প্রায় অনেকটা কাছাকাছি আছে, কিন্তু অনেকটা, সবটুকু বলবো না, কিছুটা কাছাকাছি আছে। যে তুমি তোমার এই থিয়েটারের জন্য তুমি জীবনের অনেক মূল্যবান জিনিসকেও তুমি দিতে হয়েছে, সেটা হয়তো অনেকেই জানে না। তো আমি জানে না বলে আমি দর্শককে শুধু এটুকুই বলতে চাই যে একটা নাট্যকর্মীকে, একটা অভিনেত্রী এবং অভিনেতাকে মানে ধীরে ধীরে এগিয়ে যেতে হলে তার যে জীবনে কতগুলো স্ট্রাগলকে এগিয়ে যেতে হয়, সেটা আসলে সে ছাড়া কেউ জানে না। তবে সেই জায়গা থেকে যদি তোমাকে বলি, সেই সময়ের সেই ধাক্কাটা তোমাকে কতটুকু, মানে পরিবার থেকে কিংবা সমাজ থেকে কতটুকু তোমার সেই ধাক্কাটা এসেছিল বলে তোমার মনে হয়? আমি মনে করেছি এটা আমার ভবিতব্য ছিল, এটা হয়তো আমার লেখাই ছিল আমার কপালে। তবে কষ্টটা তো অনেক বেশি ছিল, কারণ একটা ছোট প্রাণ যখন বেড়ে ওঠে আর সেটা যখন চলে যায়, সেটা তো অনেক কষ্টের। তাও সেটা নাটকের জন্য না, সেটা হয়তো আমারও দোষ ছিল, এই কারণেই বলছি আমি কথাটা। আমাকে তবে আমি এই ক্ষেত্রে একটু আমার গাফিলতিটা অন্যদিকেও হয়েছে। সেটা হচ্ছে, ডাক্তার কিন্তু আমাকে একবারও বলেনি যে আমাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এটা যদি উনি বলতো তাহলে হয়তো আমি তখন চাকরি করছি, পুরোদমে চাকরি করছি। আর তখন আমি বোধহয় স্কুলে যেতাম দেয়ানহাট, তখন দেয়ানহাটের রাস্তাটা হচ্ছিল এবং প্রচন্ড জার্কিং, যেটা আমার জন্য খুবই ক্ষতিকর ছিল। এবং সেই ক্ষেত্রে আমাকে যদি একটু অন্যভাবে পরামর্শ দিত, তাহলে হয়তো সেই ক্ষেত্রে আমি হয়তো সেটাকে অন্যভাবে করতে পারতাম। আর যেহেতু আমার প্রথম বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমার কোনো রকম অবলিগেশন ছিল না, সেক্ষেত্রে এইবারও ডাক্তার না বলার জন্যই আমি হয়তো সেটাকে আগে থেকে আমি কোনো ব্যবস্থা নিই। আমি আমার মতন অ্যাজ ইউজুয়াল যেভাবে চলি সেভাবেই চলছিলাম, কিন্তু ধাক্কাটা হয়তো অনেক বেশি না বড় হয়ে গেছে। তো অবশ্যই বড় হয়ে গেছে, সেটা তো একেবারেই না বললেই নয়। কিন্তু এই যে থিয়েটারের জন্য তোমার এই যে ডেডিকেশনটা, এই কথাগুলো এই জন্যই বলছি যে আমাদের যারা নতুন প্রজন্ম যারা আসছে কিংবা আসবে, তাদেরও তো জানা উচিত যে একটা মানুষ দিনে দিনে থিয়েটারে এতটা বছর যে পাড়ি দিয়ে এসছে, তার জীবনের এই যে ডিঙ্গি নৌকাটা কত দিকে বহমান হচ্ছে, একবার ডানে, একবার বাঁয়ে, একবার পিছনে, হ্যাঁ, একবার উল্টে যাচ্ছে। হ্যাঁ, তো তোমার কাছে কি মনে হয় যে তরুণ প্রজন্মরা কি এই জায়গাটা কি ধারণ করে? আমাদের ক্ষেত্রে যে ডেডিকেশনটা আমরা ফলো করি,
কিংবা আমরা যেভাবে নাটকটাকে ভালোবাসছি, যেমন আমি এখনো মনে করতে পারি যে আমি যখন বিটা থেকে আমি দুঃখিনী নাটক করার জন্য গেছিলাম, যেটা পাকিস্তান বাংলাদেশ একটা যৌথ প্রোডাকশন ছিল। এটা চলাকালীন সময়ে কিন্তু আমার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা। আমি নাটকও করছি, সাথে আমার পড়াও করছি, আবার এসে ঠিকই পরীক্ষায় অ্যাটেন্ড করছি। আচ্ছা, কিন্তু এখনকার সময়ের কোনো ছেলেকে যদি বলা হয় তার অনার্স পরীক্ষা, সে কিন্তু ভুলেও সে নাটকের ধারে কাছেও আসবে না। আমি এটাকে অবশ্যই বলছি না সেটা অন্যায়, অবশ্যই তার কাছে তার লেখাপড়া সবার উপরে থাকবে, কিন্তু আমরা সেই লেখাপড়াটাও মেনটেন করেছি, আবার সাথে সাথে নাটককেও কোনোভাবে যেন হ্যাম্পার না, মানে দুটো জিনিস হয়েছে, দুটো দিকে ব্যালেন্স রাখা। দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে তুমি তোমার ডেডিকেশনটা ছিল, তোমার আবার কমিটমেন্টও ছিল, কমিটমেন্ট এবং আমার লেখাপড়াটা আমার কাছে তো আমি তো এতটুকু জানি যে আমাকে ভালো করতেই হবে লেখাপড়ায়, এবং লেখাপড়ায় যদি ভালো না করি সেটা দায়ভার কিন্তু অবশ্যই নাটকের ঘাড়েই পড়বে কিংবা আবৃত্তির ঘাড়েই পড়বে। তাহলে আমাকে যখন মেনটেনটা করতে হয় তখন আমাকে কি করতে হয়, দুইটাই সমান তালে কিভাবে আমাকে সময় দিতে হবে। কিন্তু এখনকার ছেলে মেয়েদেরকে আমি যদি বলি তুমি পড়াশোনা বাদ দিয়ে এসে নাটক করো, সে কখনোই করবে না, কিংবা আমিও কখনো বলবো না। হ্যাঁ, কিন্তু আমরা হয়তো সেভাবে কাজটা করি নাই। আমাদের কাছে মনে হয়েছে থিয়েটারের দায়বদ্ধতা কিংবা লেখাপড়ার দায়বদ্ধতা, আমাকে দুটোই বোধহয় সমানভাবেই চালিয়ে যেতে হবে। আর বর্তমান সময়ের যারা, তাদেরকে শুধু বলবো যে কোনো কাউকে যখন কিছু দিতে হবে, সমাজকে যখন কিছু দিতে হয়, কিংবা নিজের জন্য যদি কিছু দিতে হয়, নিজের জন্য যদি কিছু পেতে হয়, তাহলে সব জায়গায় কিন্তু সমঝোতা করেই চলতে হয়, ছাড় দিতে হয়। তাহলে আমি এখন সমঝোতাটা কিংবা ছাড় দেওয়াটা আমি কোথায় কেমন করে দিচ্ছি, আমি কি করে ব্যালেন্স করছি, ব্যালেন্স করার ক্ষেত্রে আমাকে কি কি জিনিসকে ছাড়তে হচ্ছে, আবার কি কি জিনিসকে গ্রহণ করতে হচ্ছে, এই জিনিসটার হিসেবটাই যদি একটু গন্ডগোল হয় তাহলে কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমাকে আমার বুদ্ধি দিয়ে, আমার বিবেচনা দিয়ে, আমার জ্ঞান দিয়ে আমাকে ব্যালেন্স করার সিস্টেমটাও জানতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমার মনে করো যে আরেকটা মাইল ফলক কাজ তোমরা করেছো, যেটার খুবই প্রশংসার দাবি রাখো, সেটা হচ্ছে তোমার দল প্রতিভাস মাঝখানে অনেকটা বছর একটা গ্যাপ ছিল, কিন্তু সেটাকে তোমরা আবার নতুন করে নতুন কাজ করে আবার দর্শকের সামনে এসে হাজির হয়েছে। এই যে জার্নিটা, মাঝখানের যে জার্নিটা, এটা তোমাদের জন্য কেমন ছিল? মানে যখন তোমার এটা বন্ধ ছিল, তোমরা কোনো কাজ করছো না, হ্যাঁ, তারপর আবার শুরু করলে। আমি যদি আমার ব্যক্তিগত জার্নির কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে বলবো আমার কিন্তু নাটক কখনোই থেমে থাকেনি। আমি উত্তরাধিকারের সাথে কাজ করেছি, আমি অরিন্দমের সাথে কাজ করেছি, আমি দলের রেপার্টারি সবগুলোর সাথে কাজ করেছি, আমি অ্যাক্ট ওয়ানের সাথে কাজ করেছি, আমি কথা সুন্দরের সাথে কাজ করেছি, আমি খোকন দাদের যে দল মঞ্চমুকুটেও কাজ করেছি। মোটামুটি আমি কাজ করে গেছি। এখন যখন নাটকের ক্ষেত্রে অনেকদিন বন্ধ ছিল, তখন হয়তো বিভিন্ন কারণে হয়তো নাটকের ইয়েটা হয়ে ওঠেনি। এরপরে যখন আস্তে আস্তে কাজ করা শুরু করলো, আবার নতুন নাটক দিয়ে পুরোনো নাটককে আবার মঞ্চে নিয়ে আসলো, জয়াপ্রজানি দিয়ে আবার শুরু করলো। 2024-এ না, 2000 জয়াপ্রজানির আগে আরেকটা করেছে, তাহার নামটি রঞ্জনা। তাহার নামটি রঞ্জনা, ওটা কি 24-এর আগে? হ্যাঁ, 24-এর অনেক আগে। লাস্ট প্রোডাকশন ছিল 24-এ জয়াপ্রজানি। 24-এ জয়াপ্রজানি করলাম, আমরা ঢাকায় শো করলাম জানুয়ারিতে। 24-এ জানুয়ারির পরে তারপরেই তো 2025-এ আনলাম আপ, 2026-এ আনলাম ঈশ্বরভাষী গানে। মানে এটা মঞ্চালকের পক্ষ থেকে তোমাদেরকে এই জন্য সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে তোমরা আবার নিয়মিত কাজ করছো। আচ্ছা, তোমার এই কাজ, তুমি কিন্তু নির্দেশনার কাজটাও কিন্তু এর মধ্যে করে ফেলেছো।
এটা কি তোমার প্রথম নির্দেশনা নাকি এর আগে কোনো নির্দেশনা কাজ দ্বিতীয় করেছো? নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনা এটা না? প্রথম নির্দেশনা তোমার কোনটা ছিল? এটা একটা চট্টল সুরাঙ্গন বলে একটা দল আছে, তাদের পক্ষ হয়ে আমি একটা কাজ করেছিলাম। কত সালে এটা মনে আছে? আমি বোধহয় 2024 করেছি ওটা। 24-এ করেছো, তাই 24 আর 25, 24-25 এর আগে থেকে তুমি তাহলে কোনো ডিরেকশনের কাজ করো নাই। এই যে ডিরেকশনের কাজ যে করো নাই, না, আমি কিন্তু আবৃত্তির ক্ষেত্রে ডিরেকশন অনেক আগে থেকে আবৃত্তির প্রসঙ্গটা তোমার কাছ থেকে পরে আসতেছি, কারণ না, ডিরেকশনের কাজ আমি করেছি। ওখানেও তুমি অনেক বড় মাপের শিল্পী, সেই প্রসঙ্গতে জায়গা পরে আসছি। কিন্তু তার আগে আমাকে তুমি বলো যে তুমি এই যে ডিরেকশনে যখন আসছো, এই নারী এবং পুরুষের যে ভেদাভেদটা আমরা করি, মানে আমি কিন্তু নারী বলতে চাই না কিন্তু কখনো, কিন্তু আমি অভিনেত্রী বলতে চাই সবসময়। তারপর কোনো না কোনো ভাবে অভ্যেসের জায়গায় চলে আসে যে নারী নাট্যকর্মী। তো নারী এবং পুরুষের জায়গায় কি তুমি কখনো মানে বাধা হয়ে দাঁড়ায় কিনা কখনো মনে হয়েছে তোমার? না, আমার ক্ষেত্রে কিন্তু আমার দল, যদি বলি, আমার দল কিন্তু আমাকে কাজ করার জন্য পুরোপুরিভাবে প্রচন্ডভাবে উৎসাহ প্রদান করেছে, এবং আমি বলা মাত্রই হ্যাঁ তুমি কাজ করো। এবং প্রতিটা ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে, যেমন আমি যখন আমার মঞ্চসজ্জার কাজের কথা বলি, কিংবা আমার মিউজিকের, আমার আলোকের ক্ষেত্রে, আমি কিন্তু থিয়েটারের প্রতিটা মানুষ আমাকে কিন্তু এতভাবে সহায়তা করেছে, তা আমার কাছে মনে হয়েছে যে না, আমার জন্য বোধহয় কাজ করাটা খুব একটা কঠিন হবে না। এবং এই কারণে কিন্তু আমার পরবর্তী প্রোডাকশন যেটা ঈশ্বর ভাষা গাঙের, আমার কিন্তু কোনো কষ্টই হয়নি। ঈশ্বর ভাষা গাঙের নির্দেশনাই ছিল মোশের, কিন্তু পুরো দায়িত্বটা ছিল আমার, কারণ ও ঢাকা থেকে আসতে আসতে পুরোটাই আমি কাজটাই করতাম। এবং আমার গানের ক্ষেত্রেও নাটকের গান, নাটকের আবহ, নাটকের লাইট, নাটকের মঞ্চ, প্রতিটা ক্ষেত্রে থিয়েটারের প্রতিটা মানুষ, আমি কোহেল ভাই, বিটু, সঞ্জীব দা যিনি আমার মঞ্চের পরিকল্পনায় ছিল, আমি কাকে ছেড়ে কার কথা বলবো, গানের ক্ষেত্রে আঁকা, কিংবা মানে আমি প্রতিটা ক্ষেত্রেই বলছি, আমাকে প্রতিটা মানুষ সহযোগিতা করেছে। আমি শুধু ফোন করে বলতাম প্লিজ আজকে একটু আসতে হবে, আমাকে কেউ মানে কখনোই না বলেনি। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে থিয়েটারের জার্নিতে আমি তো অনেক বেশি, আমি বলবো আমি হ্যাপি, এই কারণে আমি অনেক বেশি সবার সহযোগিতাটা পেয়েছি। হ্যাঁ, তাহলে তোমার এই অভিনেত্রী হিসেবে, নির্দেশক হিসেবে, এই দুটোর মধ্যে তুমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ কোনটাতে করো? অভিনেত্রী, কারণ একজন নির্দেশককে তার এত দায়িত্ব পালন করতে হয়, একজন সংগঠককে এত দায়িত্ব পালন করতে হয়, নির্দেশনার ক্ষেত্রে প্রতিটা চরিত্র উপস্থিত হচ্ছে কিনা, অনুপস্থিত থাকলে আমি কি করব, প্রতিটা চরিত্র যারা কাজ করছে তাদের সবকিছু দেখভাল করা, সাথে সাথে আমার টাকাটা কোত্থেকে আসবে, আমি কোন জিনিস কোন সময় কিনতে যাব, আমার লাইটের লোকটা কি আসছে, আমার আবহ মিউজিক কি রেডি। তাহলে এই যে এতগুলো ভাবনা মাথার মধ্যে নিয়ে বসে থাকা, আর সাথে অভিনয়, আর আমি যখন শুধুমাত্র অভিনেত্রী, আমার তো এসব কোনো ভাবনাই নেই। কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু দেখি, আমরা মাঝে মাঝে অনেক সংগঠনে দেখি যে দলপ্রধান ডিরেকশন দিচ্ছেন, আবার তিনি পারফর্মও করছেন। এই দুটো ক্ষেত্রে মানে মানসিক চাপটা কি বলে মনে হয় তোমার কাছে? প্রচন্ড চাপ, প্রচন্ড। কারণ আমি যখন এসব চাপ নিব না, তখন কিন্তু আমি মন খুলে আমার অভিনয়টাকে নিয়ে আমি ভাববো। আর যেই মাত্র আমাকে সংগঠনের দায়িত্বও পালন করতে হবে, আবার সবার ভাবনাগুলোও ভাবতে হবে, সব যখন চিন্তা মাথায় আসে, তখন মাথার ভেতর কিন্তু অভিনয়ের সাথে সাথে সেগুলোও করে, যেটা একজন চরিত্র নির্মাণের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেটা অনেকটা অন্তরায় হয়ে দাঁড়ায়। একজন অভিনেত্রী হতে হলে কিংবা অভিনেতা হতে গেলে তাকে কিভাবে নিজেকে গড়তে হয় বলে তুমি মনে করো?
কি কি চর্চাগুলো তাকে করতে হয়? প্রথমত আমি বলবো আমাদের উচ্চারণকে আমি সবার আগে প্রাধান্য দিব। একজন খারাপ উচ্চারণ যখন হয় তখন কিন্তু মঞ্চের তার অভিনয়টা শত ভালো হলেও সেটা সঙ্গে সঙ্গে জিরো হয়ে যায়। তাহলে উচ্চারণ আর চরিত্র নির্মাণের ক্ষেত্রে তার দেখার পরিধি। একদম। একটা চরিত্রকে কত রকম ভাবে করা যায়, কত রকম ভাবে করলে কি কি ডাইমেনশন আসে, এবং তার আরেকটা বিশেষভাবে দরকার সেটা হচ্ছে আমার গলার ভয়েস রেঞ্জ। মঞ্চনাটকের ক্ষেত্রে আমি যেমন এখন যখন আমি কথা বলছি তখন আমার কথা বলার ভঙ্গি আর মঞ্চের কথা বলার ভঙ্গির কিন্তু অনেক তফাৎ, সেটা তো আপনি জানেনই। তাহলে আমার প্রজেকশনটা কিন্তু অনেক বেশি প্রায়োরিটি। এখানে কি আরেকটা জিনিস খুব জরুরি বলে কি তুমি মনে করো, যেটা হচ্ছে তার অবজারভেশন পাওয়ারটা? বললামই তো, আমি আমার চারপাশের দেখার যে ব্যাপারটা থাকে সেটাতে আমার কিন্তু আমার চারপাশ থেকে তো আমি অভিজ্ঞতাটা নিই। অবজারভেশন পাওয়ারটা যদি কোনো পারফর্মার যদি কম থাকে সেক্ষেত্রে কি তার অভিনয় করতে কি খুব বেশি ঝামেলা হয় বলে তোমার কাছে বাধা চলে আসবে? এটাই তো হয়। কিন্তু আমি যদি বিভিন্নভাবে আমি যেমন একজন নির্দেশক কি করে, একজন নির্দেশক তো তাই করে, আমার অবজারভেশন পাওয়ারটাকে বাড়ায়, আমার জানার পরিধিটাকে বাড়ায়, আমি কি কি করলে কি কি হতে পারে আমাকে জাস্ট হিন্টসটা দেয়, তারপরেই তো আমি চরিত্র নির্মাণে ঢুকে পড়ি। আমি হয়তো আজকে এইভাবে আমার চরিত্রটাকে তৈরি করছি, দেখা যাবে যে আমি 10 দিন পরে আমার চরিত্রটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। যেমন আমি এখন ভাবি যে আমার প্রথম নাটক ছিল কিনু কাহারের থিয়েটার। এখন ভাবি আমি কি করে জগদম্বা করেছিলাম। আমার কিন্তু তখন সেটা বোঝার মতো বয়স হয় না। এখন ভাবি আমাকে যদি এই মুহূর্তে সে জগদম্বা করতে দেয়, আমি বোধহয় সেই তখনকার জগদম্বা আর হয়ে উঠতে পারবো না। আচ্ছা, এই একটা সুন্দর কথা বলেছো। এটা কি তাহলে তোমার এই যে সময়ের যে মাঝখানে যে সময়ের যে জায়গাটা, সেই সময়ের জায়গাটাকে তুমি যে মানে নিজেকে অনেক বেশি পারদর্শী করেছো, সেই জায়গা থেকে কি এই কথাটা বলছো? মানে ওই সময়ের তুমি কঙ্কন দাস আর আজকের কঙ্কন দাসের যে পার্থক্যটা, ম্যাচুরিটি লেভেলটা, সেই জায়গা থেকে তুমি কনফিডেন্টলি বলছো যে তাহলে ওই ক্যারেক্টারটা আমি যখন করেছিলাম ওইভাবে, এখন কিন্তু আমি আর ওইভাবে করবো না। এটা নিশ্চয়ই একটা সময়ের দাবি রাখে নাকি? কিন্তু আবার এটাও ঠিক যে এখনো যখন শুনি আমার কিনু কাহারের জগদম্বার প্রশংসা, তখন আবার এটাও ভাবি আমি কেমন করে পারলাম। যেমন এই রিসেন্ট মানে অ্যাভাগার্ডের উৎসবে হেলাল ভাই এবং অন্য যারা ছিল তারা সবাই কিন্তু কিনু কাহারের থিয়েটারের সেই জগদম্বার কথাই বলছিল। আচ্ছা, তার মানে সেটা যদি এখনো প্রশংসার দাবিদার রাখে, কিন্তু আমার সেই ক্যারেক্টার নির্মাণ ছিল কিন্তু আমার না জানা দিয়েই সৃষ্টি হয়ে গেছিল। মানে ওই সময় তুমি যতটুকু বুঝেছো অতটুকু ধারণ করার চেষ্টা করেছি। এখন তো সেভাবে হবে না। না, এখন হয়তো আমি সেই ভালোটা আর দিতে পারবো না, কিংবা হয়তো হতে পারে যে আমি এর চাইতে ভালো কিছু উপহার দিতে পারি। এটা এখন আর মানে বলতে পারবো না যে আসলে কি দাঁড়াবে। এখন একটা জিনিস আমাদেরকে খুব বেশি ব্যথিত করে যে আমরা যখন দেখি যে তোমার কোনো একটা সংগঠন, তার বয়স হচ্ছে 30 বছর, কিংবা তার বয়স 40 কিংবা 50, কিংবা ধরো 10 বছর হলো, সেরকম একটা সংগঠন হঠাৎ করে সংগঠনটা ভেঙে গেল, দেখা গেল ওখান থেকে কিছু নাট্যকর্মী আবার বেরিয়ে একটা সংগঠন করলো। এটাকে তুমি কিভাবে দেখো? গড়ার ভেতর ভেঙে যাওয়ার ভেতর থেকে কেমন ভাবে সৃষ্টি হয় জানি না, তবে আমার কাছে হয়তো অনেক কারণে ভাঙতেই পারে, তবে সে ভাঙার থেকে যদি কোনো সুন্দরের সৃষ্টি হয় তবে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে সেই ভাঙাটা ভাঙাই থেকে যায়, সেখান থেকে নতুন কোনো কিছু সৃষ্টি হচ্ছে না।
তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের তো একটা আফসোসের জায়গা থেকে আমাদের ব্যথিত করে এটা। আমাদেরকে অবশ্যই ব্যথিত করে। তবে চাইবো আমরা যারা সুন্দরের চর্চা করি, আমরা যারা অসাম্প্রদায়িকতার কথা বলি, আমরা যারা সমাজের আয়না বলে পরিচিত, আমরাই তো অন্যকে পথ দেখাবো। অবশ্যই আমরা যেন ভাঙার পথ না দেখাই, অবশ্যই। আমরা যেন শুধু গড়ার পথটা দেখাই। তোমার কাছে কি আরেকটা জিনিস মনে হয় কঙ্কনদি, যে এই বাংলাদেশে এবং চট্টগ্রামও যদি বলি, সংস্কৃতির যে শাখাগুলো আছে, সেটা গান বলতে পারো, নাচ বলতে পারো, থিয়েটার মানুষ বলতে পারো, সবাই কি আসলে ঐক্য আছে বলে তোমার কাছে মনে হয়? কিছু কিছু ক্ষেত্রে একটা সংসার যখন থাকে, সংসারে কিন্তু এক একজনের এক এক মতভেদ থাকতেই পারে। সেই মতভেদের ক্ষেত্র ধরেই তো ঝগড়া সৃষ্টি হয়। এখন সবাই তো সমান না। এখন একজনকে অন্তত এমন ভাবে দাঁড়ানো উচিত যে ভাঙনটাকে রোধ করতে পারে। এখন সেই ক্ষেত্রে ওই মানুষটা যদি পূর্ণ সাপোর্ট দিয়ে, কিংবা ওই মানুষগুলো যখন পূর্ণ সাপোর্ট দিয়ে সবাইকে একত্র করে রাখতে পারে, তাহলে আমি মনে হয় সেখান থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব, বেরিয়ে আসা সম্ভব। এবং তাই হওয়া উচিত। তাই হওয়া উচিত। তোমাকে আরেকটা কথা বলি, যে তুমি নাটকের পাশাপাশি তুমি আবার প্রমা আবৃত্তি সংগঠনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছো। শুধু দায়িত্বই না, তুমি সারা বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরেও তুমি দাপিয়ে বেড়াচ্ছ আবৃত্তি নিয়ে কিংবা নাটক নিয়ে, দুটো সংস্কৃতি, দুটো পার্ট নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ। নাটক তোমাকে বেশি টানে না আবৃত্তি বেশি টানে? এটা আমাকে সব জায়গায় জিজ্ঞেস করে। এটা একটু ঝামেলায় ফেলে দিলাম আছে না, এটার উত্তরও আমার কাছে আছে। আমি যখন আবৃত্তির ক্লাসগুলো নেই, আমি ওদেরকে বলি, নাটক করার ক্ষেত্রে যেমন প্রনাউন্সিয়েশনটা খুব বেশি দরকার, আবার আবৃত্তি করার ক্ষেত্রে কিন্তু তোমার অভিব্যক্তি, তুমি কতটুকু বুঝেছো সেটা অনুযায়ী তোমার চরিত্র নির্মাণ করা, সেটা তুমি দর্শকদেরকে ডেলিভারি দেওয়া, দুটাই কিন্তু নাটক এবং আবৃত্তির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নাটকে আমাদের উচ্চারণটা অনেক বেশি দেখে, আমার শব্দ প্রক্ষেপণ, প্রতিটি জিনিস কিন্তু আমার দরকার। আবার আবৃত্তির ক্ষেত্র ঠিক সেম, আমি কোনো চরিত্র হয়েই তো কথাগুলো ডেলিভারি দিচ্ছি, তাহলে আমি সেই নাটকীয়তার মুহূর্তটাই যদি সৃষ্টি করতে না পারি, ডেলিভারিটা যদি আমি থ্রো করতে না পারি, তাহলে তো সেটা কখনো দর্শককে ছুঁয়ে যায় না। তাহলে তো আমি বলবো এটা দুটো হাত, একটা বাম একটা ডান, আমার দুটো হাত ছাড়া কিন্তু আমরা অচল। এই কারণে আমি বলবো, আমার দুটো ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি দুটোকে ছাড়া আসলে আমিও থাকতে পারি না। এবং আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই, আমার অনেক নাট্যশিল্পী সবাই কিন্তু নাটক আর আবৃত্তি দুটোই কিন্তু সমানভাবেই করছে। এটা কিভাবে সম্ভব যে তুমি প্রতিভাসের তুমি দলীয় প্রধান, আবার তুমি প্রমা আবৃত্তি সংগঠনের তুমি সহসভাপতি, এই দুটোকে তুমি কিভাবে মেনটেন করো? আবৃত্তি আর নাটক দুটো আসলে মেনটেন করা খুব একটা কষ্টকর নয়। আমি যদি আবৃত্তির ক্ষেত্রটাকে প্রথমেই ধরি, আমাকে হয়তো কিছু সংগঠনের কাজ করতে হয়, এর পর আছে নির্দেশনার কাজ, এবং তার সাথে সাথে আছে হচ্ছে আমাদের দলীয় যারা কাজ করে তাদেরকে মেনটেন করা। এরপর আসি নাটকের ক্ষেত্র কিন্তু সেম, আমার দলীয় যারা কাজ করছে তাদেরকে একত্র করে তাদেরকে যে নির্দেশনাটা দেওয়া, কিংবা সেম প্রসেসগুলো যেভাবে নাটক সেভাবে আবৃত্তি। এখন বলতে পারি যে চর্চার ক্ষেত্রটা কিভাবে মেনটেন করি।
আমরা যখন একটা আবৃত্তি নির্মাণ করি তখন কিন্তু তার একটা চিত্রকল্প সাজাই। আমার ভাবনা থেকে আমি কবির ভাবনাটার সাথে একাত্মবোধ হই, তারপর সেটা আমি আমার মতন করে নির্মাণ করি। সেটার ভেতর নাটকীয়তাটা দেওয়া, এবার সেটার কোথায় আমি নাটকীয়তাটাকে আমি আপে যাব, কোথায় সেটাকে আমি থ্রোয়িং করব, এইভাবেই তো আমরা সাজাই। তাহলে এই জিনিসটা তো চর্চার ব্যাপার। চর্চার ব্যাপার, অবশ্যই চর্চার ব্যাপার। সেই চর্চাটা তো আমি আসলে আমি যখন নাটকের কাজ করছি আমার কিন্তু সেই চর্চাটা কিন্তু হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে কিন্তু আমি করছি। আমার দৃশ্যকল্পটা তৈরির ব্যাপারে আমাকে কিন্তু নাটক সহায়তা করছে। আবৃত্তির সংলাপগুলো মানে শব্দগুলো কিন্তু আবার নাটকের শব্দের সঙ্গে কিন্তু সামঞ্জস্যতা আছে। একেবারেই আমি সেটাই বলছি যে নাটক আর আবৃত্তি আমার কাছে মনে হয় যে পরিপূরক, তুলনাটা একটাকে ছাড়া আরেকটা চলেই না, কখনোই না। বললাম তো দুটোর ক্ষেত্রে আমার উচ্চারণ লাগবে, দুটোর ক্ষেত্রে আমার দৃশ্যকল্পটা তৈরি করতে হয়, দুটোর ক্ষেত্রেই চর্চাটা লাগে। তাহলে এতগুলো সামঞ্জস্য থাকার পর আমার দুটো পথ চলাকে এক করে আনতে তো আমার কষ্টটা খুব একটা হওয়ার কথা নয়। একদম। এইভাবে আমার দিনটা এই চর্চাই। আগামী 50 বছর তুমি আবৃত্তিকে এবং নাটককে কোথায় দেখতে চাও? যদিও তুমি দুটো প্রাতিষ্ঠানিক জায়গায় আছো বলে দুটো একসাথেই প্রশ্নটা করলাম। হ্যাঁ, মানে থিয়েটারটাকে তুমি আগামী 50 বছর কোথায় দেখতে চাও এবং আবৃত্তিটাকে তুমি 50 বছরে কোথায় দেখতে চাও? থিয়েটারের ক্ষেত্রে আমার চাওয়াটা আসলে অনেক বড়, কিন্তু আমি ঠিক জানি না মানে আমাদের কিছুটা সময় হয়তো আমরা এসে হয়তো একটুখানি স্থবির হয়েছি, কিন্তু আমার মনে হয় না সেই স্থবিরতাটা থাকবে। আমরা যেভাবে আমাদের কিছু মানুষ আছে যেগুলোর ডেডিকেশন অনেক বেশি, এই কারণে হয়তো এটা কখনোই হারাবার নয়। আর যারা স্বপ্ন দেখে তারা স্বপ্ন বাঁধতে পারে। অবশ্যই, কারণ আমরা তো স্বপ্নই দেখছি। এবং এই নাটকটাকে যদি আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারি, সাধারণ মানুষের কাছে যদি আমরা ভরসার হাতটা বাড়িয়ে দিতে পারি, সাধারণ মানুষকে যদি আমি ওই নিরাপত্তাটা বোধ করাতে পারি, এবং এই নাটকের মাধ্যম, নাটকটাই তো সমাজের দর্পণ, তাদেরকে যদি সেই আদর্শের জায়গাগুলোতে আমরা যদি নিজেরাও ঠিক থাকি এবং তাদের আদর্শের জায়গাটা যদি আমি বিল্ড আপ করতে পারি, তাহলে নাটকটা তো একসময় মানুষের মাঝেই ছড়িয়ে যাবে। একদম। দিদি, তুমি যদি তোমার একটা প্রিয় কবিতা যদি একটু আমাদেরকে শোনাও। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন রাহি দিবে অধিকার, সেই বিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণে লাগি দৈবা কতদিনে, শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের বহন, কেননা ছুটাবতে যে সন্ধানের রথ দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ, যাব না বাসরের কক্ষে বধূ বেশে বাজে কিং কিং, আমারে প্রেমেরই পিঠে কর অসংকিনী, বীর হস্তে বড় মাল্য লব একদিন, শিলক দিকে একান্তে বিলীন ক্ষীণ দীপ্ত গোধূলিতে, কভুতারে দিব না ভুলিতে এ মরি দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন আচ্ছ্বাস মিলনের বিজয়ী ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষিপেবে, মাথার গুণ্ঠনে খুলি কবতারে মর্তে বা পৃথিবী একমাত্র তুমি আমার, সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার,
পশ্চিমে পবন হানি, সপ্তশির আলোকে যবে যাবে তারা পন্থ অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মরে জাগে রুদ্রবীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোরে প্রিয়। সময় ফুরায়ে যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দে নিঃশব্দ সাধনা। বাহ, খুব সুন্দর। দিদি, আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মানে আজকে মঞ্চালোকের স্টুডিওতে আসার অনুভূতিটা যদি তুমি একটু আমাদেরকে বল। আমার কাছে থিয়েটার কর্মী সাইফুর ভাইয়ের সাথে থিয়েটার কর্মী কঙ্কন দাসের আড্ডা। একজন থিয়েটার কর্মী হিসেবে এটা আমার জন্য তো অনেক বেশি বড় পাওয়া। আর মঞ্চালক যখন দুইজন থিয়েটার কর্মীকে আড্ডায় বসিয়ে দেয়, সে আড্ডাটা বোধহয় অনন্য মাত্রা পায়। তাই আমার অনুভূতির ক্ষেত্রটাও নিশ্চয়ই সেক্ষেত্রে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ আমি এই আড্ডায় কিন্তু তোমার সাথে সাথে কিন্তু আরেকজনকেও পেয়েছি, আরো দুজন থিয়েটার কর্মীকে আমার সাথেই আছে যারা মঞ্চের পেছনে কাজ করছে, কিন্তু তারাও কিন্তু আমার এই আড্ডার সাথেই সম্পৃক্ত। তাই মৌম এবং আসিফ, আমার আরো দুজন থিয়েটার কর্মী সাথে তুমি, তাহলে আমার জন্য অনুভূতিটা অনেক বেশি ভালো লাগার, অনেক বেশি ভালোবাসার। থিয়েটারের প্রতিটা লোককে, আবৃত্তির প্রতিটা লোককে আমি ভীষণ ভালোবাসি। এই অঙ্গনটাকে আমি ভালোবাসি বলেই আমার কাছে এই মানুষগুলো আমার কাছে অনন্য একটা পর্যায়ে চলে গেছে। আমরাও তোমাকে অসম্ভব ভালোবাসি এবং মঞ্চালোকের আড্ডায় তুমি এসছো, এতে আমরা তোমার কাছে কৃতজ্ঞ, তোমাকে ধন্যবাদ জানাই। আবারও কোনো একটা আলোচনা নিয়ে তোমাকে আমরা আবারও আমাদের আড্ডায় পাবো সে আশা ব্যক্ত করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আড্ডা কথামালায় ছিলাম আমাদের প্রিয় মুখ, নাট্যজন, আবৃত্তিকার, অভিনেত্রী কঙ্কন দাসের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন।